আমার উপর প্রচন্ড টর্চার করে স্যার। আমাকে ফিজিক্যাল টর্চার করেছে স্যার, প্রচন্ড মার মেরেছে আমাকে, মেরে মেরে প্রায় আধমরা করে দিয়েছিল। আমি বাধ্য হয়েছি স্যার কেসটা করতে। কি করব বলুন, এত বড় অন্যায় হয়েছে আমার সাথে, মারও আমিই খাবো। আপনি ভাবুন, একজন মহিলা হয়ে আরেকটা মেয়ের ওপর এরকম অত্যাচার করা যায়? তাও এখানে আসার আগে আমি আমার স্বামীর সঙ্গে আলাদা করে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে এই কেসটা আমি উইথড্র করতে চাই, কিন্তু ওরা তাতে রাজি হয়নি। ওরা এই কেসটা লড়তে চায়। আমি কি করব বলুন, আমি কোন দিকে যাব বলুন? স্যার, আমি শুধু এর সঠিক বিচার চাই। আমি চাই না যে কোনো মেয়ের সাথে এরকম অন্যায় হোক। আমি অনেক আশা নিয়ে এসেছি স্যার সঠিক বিচার পেতে। আমি চাই এই কেসটাতে এমন একটা শাস্তি হোক যাতে এটা একটা উদাহরণ হয়ে থাকে। কোনো মেয়ের সাথে তার শ্বশুর বাড়িতে যেন কেউ এরকম অন্যায় না করতে পারে স্যার, প্লিজ। জানো করছি, এই দৃশ্য দেখার চেয়ে আমার মরে যাওয়া ভালো ছিল মনে হচ্ছে। আমি ওর স্বামী, ওকে রক্ষা করা আমার কর্তব্য, কিন্তু আমি কোনোভাবেই ওকে প্রোটেক্ট করতে পারছি না। এর থেকে লজ্জার আর কি থাকতে পারে? শোনো নতুনদা, তোমার হাতে তো এটা ছিল না। এখন নানা দিক থেকে আক্রমণ আসতে পারে, কিন্তু তুমি যে বৌদিভার পাশে এসে দাঁড়িয়েছো, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি বৌদিভার জন্য তো চেষ্টা করছো, সেটাই তো অনেক। আমরা সবাই চেষ্টা করছি, আমাদের চেষ্টার ফল ফলবেই, তুমি দেখো। একটা মিথ্যে কখনো জয়ী হয়ে যেতে পারে না নতুনদা একটা সত্যির কাছে। খিরে বুবলাই, বুঝতে পারছিস? তোর মাকে শুধুমাত্র ছেলে মেয়ে জন্ম দেওয়ার জন্য এই উপহারটা পেতে হচ্ছে। হ্যাঁ, কি মনে হচ্ছে তোর মাকে দেখে? আই এম সরি পিসিমণি, আই এম রিয়েলি সরি। আজকে সব কিছু আমার জন্য হচ্ছে আমি জানি। আমি ভুলবো না, বিশ্বাস করো তুমি। আমি এই দিনটা ভুলবো না। মানছি আমার মাকে বিয়ে করতে দেখে আমার খুব কষ্ট হয়েছিল, বুকটা ফেটে গেছিল, কিন্তু তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আজকে মাকে এই অবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখে। আমি পারছি না জাস্ট নিতে। আর আমার একটা অপরাধ বোধ কাজ করছে। কেন জানো? কারণ এই ঘটনার সঙ্গে এমন একজন জড়িত আছে যাকে আমি বিয়ে করেছি, যে আমার ওয়াইফ। ভাবা যাচ্ছে না জাস্ট। আমি ছাড়বো না। আমি মায়ের এই অপমানের প্রতিশোধ নেবই। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি প্রতিশোধ নেবই, এর বদলা আমি নেবই। আমি ছাড়বো না বর্ষাকে। এটা কান্নাকাটি করার সময় নয়, রুখে দাঁড়ানোর সময়। আর রুখে দাঁড়ানোর সময় কেউ কান্নাকাটি করে না। এমনি তো বেশ ভালোই ঝগড়া করতে পারো লোকের সাথে, মানুষকে ছোটও করতে পারো। এখন নিজের মায়ের অসম্মানের কথায় চোখে জল আসছে। চোখে আগুনটা কোথায়? ইয়েস, বলছি, আগুনটা কোথায় চোখে? এই সময় তো সন্তানের চোখে আগুন আসা উচিত। আগুন ঝরানোর সময় এটা। সে আগুনটা কোথায়? চোখে জল আসছে কেন? সব কাজ কি আমার স্যারই করবেন? এমনটা তো হতে পারে না। রুখে দাঁড়াও। কোন সন্তান তার মাকে এই দৃশ্যে দেখতে পারে না। স্বাভাবিক, খুব স্বাভাবিক। দেখতে পারার কথাও নয়, আর দেখতে পারার কথা নয় বলেই এই সময় চোখে জল আসা উচিত নয়, আগুন আসা উচিত।
এই সময় কাদের চোখে জল আসে জানো? যারা অসহায়। তুমি কিসের জন্য অসহায়? এতগুলো লোক আছে তোমার সঙ্গে, আর তোমার মা তো এমন কোনো কাজও করেননি। জোর আছে তোমার সঙ্গে, সত্যি আছে। বি স্টেডি, বি স্ট্রং। আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে তার সত্যতা আপনি স্বীকার করেন? না। ধর্মাবতার, নিজের দোষ কেউ কি সহজে স্বীকার করে? তবে আমার মেয়ে এই ভরা এজলাসে মিথ্যে কথা বলছে না, এ আমি নিশ্চিত করে বলতে পারি। মানে আমি আমার মেয়েকে তেমন শিক্ষা দিইনি। ইওর অনার, আমি অয়নদীপ চ্যাটার্জি, আমার কিছু বলার আছে। আপনি এই কেসটা লড়ছেন নাকি? আগে হ্যাঁ ইওর অনার, আমি কমলিনী বোসের হয়ে এই কেসটা লড়ছি। ওনার জামিনের জন্য আসতে একটু দেরি হয়ে গেল। একটা জিনিস ভেবে ভালো লাগছে যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আজকেই এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সাধারণত এত তাড়াতাড়ি তো হয় না। আমার বিপক্ষীয় বন্ধুর এলেম আছে বলতে হবে। প্লিজ বসুন। প্রথমে একটা কথা বলি ইওর অনার, আমার ক্লায়েন্ট কমলিনী বোস সম্পূর্ণ নির্দোষ, উনি কোনো অন্যায় করেননি। এই কেস চলাকালীন মাঝে মধ্যেই স্বতন্ত্র বোসের নামটা উঠে আসছে ইওর অনার। এরকম অভিযোগ উঠে আসছে যে উনি নাকি বর্ষা দেবীকে হ্যারাস করার চেষ্টা করেছেন। আমি বলে রাখি যে আমাদের এই যে কেসটা এখন চলছে তার সঙ্গে ডাইরেক্টলি এই ঘটনাটার কোনো সংযোগ নেই বলে আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো আলোচনায় যাব না। দেখুন, স্বতন্ত্রবাবু বর্ষা দেবীকে কোনোভাবে হ্যারাস করেছেন কি করেননি সেটা স্বতন্ত্রবাবু জানেন আর বর্ষা দেবী জানেন, আমরা তো কেউ জানি না। তাই এগুলো নিয়ে এখন আমি কোনো আলোচনায় যেতে চাইছি না। আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে কমলিনী দেবী সত্যি সত্যি বর্ষা মুখার্জিকে টর্চার করেছেন না করেননি। এ বিষয়ে বিস্তৃত আলোচনা করার আগে আমি আপনাকে বর্ষা দেবীর অতীত সম্পর্কে কিছু রেফারেন্স দিতে চাই, যাতে করে আপনার বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। বর্ষা দেবীর সঙ্গে এই ধরুন বছরখানেক আগে রুদ্রবাবুর মানে কমলিনী দেবীর বড় ছেলের বিয়ে হয়। আমরা একটুখানি বর্ষা দেবীর ইতিহাসটা নিয়ে একটু আলোচনা করি, কারণ দেখুন মানে টর্চার হয়েছে কি হয়নি আমরা তো কেউই জানি না। সেক্ষেত্রে আমাদের নিয়ম আপনি খুব ভালো করে জানেন যে ক্লায়েন্টদের অতীত নিয়ে একটু নাড়াঘাটা করা। আপনি কিন্তু একবারও ভাববেন না ইওর অনার যে আমার ক্লায়েন্ট বলে আমি কমলিনী বোসের ইতিহাস নিয়ে চর্চা করব না। অবশ্যই করব, কিছুক্ষণ পরে করব। কিন্তু আসলে কি বলুন তো স্যার, সমস্ত অতীত তো গৌরবময় হয় না, কিছু অগৌরবের অতীত হয়, যেমনটা আমাদের বর্ষা দেবীর অতীত। আমরা একটুখানি ইতিহাস ঘেঁটে দেখব যে বর্ষা দেবী বিয়ের আগে ঠিক কেমন ছিলেন। মানে তার কি কোনো অন্য সম্পর্ক ছিল? আপনি বলতে পারেন স্যার যে বিবাহের আগে তো অনেকেরই অন্যরকম সম্পর্ক থাকে, কিন্তু বর্ষা দেবী বিয়ের আগে এমন একটি সম্পর্কে জড়িয়েছিলেন, কতটা রুচিসম্পন্ন ছিল সেইটার একটা ধারণা করানোর জন্য আপনাকে আমি কিছু ছবি এবং কিছু ডকুমেন্টস রেফারেন্স হিসেবে পেশ করছি। এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন বর্ষা মুখার্জির অতীতটা কি ভয়ঙ্কর উচ্ছৃঙ্খল ছিল। তারপর একটা ভালো ছেলে পেয়ে, অর্থাৎ রুদ্রবাবুকে পেয়ে, মানে সোকল ভালো ছেলে যার কোট আনকোট একটা ভালো চাকরি আছে, ভালো পারিবারিক ব্যাকগ্রাউন্ড আছে, এই বর্ষা দেবী সম্পূর্ণ ভোলটা পাল্টে ফেলেন। উনি বিয়ের পরই একজন লক্ষ্মী বউ হয়ে ওনার স্বামীর মনোরঞ্জন করা শুরু করেন এবং তারপরই অবজেকশন ইওর অনার, এখানে এটা একটা অন্য কেস। উনি ওনার প্রাক বিবাহিত জীবনে কি করেছিলেন মুশকিল হলো। এতক্ষণ আপনার ক্লায়েন্ট কথা বলছিলেন, আমি তো চুপ করে শুনছিলাম। এবার আমাকে বলতে দিন। বসুন বসুন। বলুন কি বলতে চান? এটা থেকে তো প্রমাণ হয় না কমলিনী বোস ওর উপরে অত্যাচার করেননি। চিরসখা হে